আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। সেখানে আমাদের মূল আলোচনা থাকবে আলফা, বিটা এবং গামা রশ্মির প্রপার্টিসগুলা। কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক সম্পর্কে আলোচনা করা লাগবে। তোমরা টপিকগুলো দেখতে পাচ্ছ, ফ্লোরোসেন্স, ফসফোরেসেন্স, লুমিনেসেন্স এবং আলফা, বিটা, গামার কণার প্রপার্টিস। উপরে তিনটা কি সেগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে, তারপর আমরা সামনে যাব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো একটা বিকিরণের শক্তি নিয়ে। তোমরা অবশ্যই কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের বা থার্ড চ্যাপ্টারের মধ্যে বোর পরমাণু মডেল পড়েছো, এবং বোর পরমাণু মডেল পড়ার সময় তোমরা কিন্তু এরকম একটা সূত্র দেখেছো, E = HF বা HC ডিভাইডেড বাই ল্যামডা। তো তোমরা অবশ্যই টুকটাক জানো এই সূত্রটা কোত্থেকে আসছে বা কিভাবে আসছে। তো আমি একটু বলার চেষ্টা করি, যেহেতু আমার আজকে এটা পড়ানোর উদ্দেশ্য না, তারপরও আমরা এটা একটু আলোচনা করি এটা নিয়ে। এইটা আসলে কোনো একটা বিকিরণের শক্তি। এটা আসছে কোত্থেকে? এটা আসছে আমাদের কোয়ান্টাম থিওরি থেকে। কোত্থেকে আসছে? কোয়ান্টাম থিওরি থেকে আসছে। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনি 1900 সালে কোয়ান্টাম থিওরি দিয়েছে, এবং সেই কোয়ান্টাম থিওরি থেকেই কিন্তু এই সমীকরণটা আসছে। তো তিনি আসলে কি বলতে চাচ্ছে? তিনি বলতে চাচ্ছে যে কোনো একটা বিকিরণ নিরবিচ্ছিন্ন হয়। কথার মানে হলো, ধরো তুমি একটা মোমবাতি জ্বালিয়েছো, আমি একটা মোমবাতি আঁকার চেষ্টা করি। এখানে একটা মোমবাতি আমি এখানে আঁকলাম, এই মোমবাতি। তা এই যে মোমবাতিটা আঁকলাম, এই মোমবাতি কি করবে? সে চারপাশে আলো বিকিরণ করবে। চারপাশে কি করবে? সে চারপাশে আলো বিকিরণ করবে। সে চারপাশে আলো কি করবে? চারপাশে আলো বিকিরণ করবে। তো এই যে বিকিরণটা, চারপাশে আলোর যে বিকিরণ, এই চারপাশের আলোর বিকিরণটা হবে একটা নিরবিচ্ছিন্ন, বা আমরা আরেকটু স্পেসিফিক বলতে গেলে প্যাকেট প্যাকেট আকারে, এরকম প্যাকেট প্যাকেট আকারে বের হবে, একটা পর একটা বের হবে। তার এই যে প্যাকেটগুলা, এই প্যাকেটগুলার শক্তি আছে। এটাকে বলা হয়তো এক কোয়ান্টা, পরবর্তীতে এটা এই দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এই মানটা হয় এই যে প্যাকেটগুলার শক্তি। এগুলো আমরা বলতে পারি প্যাকেট, বলতে পারি আমরা কি প্যাকেট। এই প্যাকেটগুলার শক্তি, এই শক্তিটাই আমাদের ই। আমি আবারও বলতেছি যে কোনো একটা বিকিরণ, সেটা সূর্যের আলো হতে পারে, সেটা এখানে মোমবাতি দিয়ে আঁকছি, সেটা সূর্যের আলো হতে পারে, বা যে কোনো ধরনের বিকিরণই হোক না কেন, সেটা এরকম প্যাকেট প্যাকেট আকারে বের হয়। এটাই ছিল কোয়ান্টাম থিওরির মূল আলোচ্য বিষয়, যে শক্তিগুলো নিরবিচ্ছিন্নভাবে প্যাকেট প্যাকেট আকারে বের হয়, এবং সেই প্যাকেটগুলোর শক্তি হলো ই, এবং সেই ই এর মানটা হয় H ইন্টু এফ। এখানে পরিচয়গুলো কি কি? ই হলো এটার শক্তি, এবং এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। আমরা পড়ে আসছি এটা কি? প্লাঙ্কের ধ্রুবক। এটাকে আমরা পড়ে আসছি প্লাঙ্কের ধ্রুবক। এটার মানটা কি? এটার মানটা হলো 6.63 ইন্টু 10⁻⁻34 জুল এস। এটার একক হলো জুল এস। তাহলে এইটার মানটা ফিক্সড, কিন্তু এইটা কি? এফ হলো ওই তরঙ্গের বা ওই বিকিরণের ফ্রিকোয়েন্সি। ওই বিকিরণ বা ওই তরঙ্গের কি ফ্রিকোয়েন্সি, তাহলে এই যে আমাদের এই মানটা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে। তার মানে এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং ওই আলোর বা ওই বিকিরণের ফ্রিকোয়েন্সির যে গুণফল, এই গুণফলই হলো এইটা কতটুকু শক্তি ধারণ করতেছে, প্রত্যেকটা প্যাকেটের শক্তি বা টোটাল শক্তি। এইটাই হলো আমাদের মূল আলোচনার বিষয়, যে আমরা আসলে বললাম যে E = HF। তাহলে এখন আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে আসলে এই বিকিরণটা কতটুকু শক্তি ধারণ করে সামনের দিকে চলছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসো যে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হলো কি, ধরো তোমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ে যে আমাদের শব্দের অধ্যায়টা আছে, সেখানে তোমরা দেখছো যে তরঙ্গে বেগের সাথে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? V = F ল্যামডা। এটা আমরা দেখে আসছি, এবং এখানে এটা পরিচয়গুলো কি? পরিচয়গুলো হলো কোনো একটা তরঙ্গ যদি সামনের দিকে অগ্রসর হয়, সেই তরঙ্গের বেগ যদি আমাদের V হয়, এবং এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি যদি আমাদের F হয়, এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্য এটা যদি ল্যামডা হয়,
তাহলে সূত্র কোনটা হবে? ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। তাহলে বিকিরণ তো এক ধরনের তরঙ্গ, আলো তো এক ধরনের তরঙ্গ। আলো বলো তো কোন তরঙ্গ? আলো একটা অনুপ্রস্থ তরঙ্গ। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আলো কেন অনুপ্রস্থ তরঙ্গ, এটার অ্যান্সার তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। এটা হয়তো আমি অন্য কোনো চ্যাপ্টারে এটা ডিটেলস পড়াবো। তো এটা হলো কি ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। এই সূত্রটা মেনে চলবে কোনো একটা তরঙ্গ সঞ্চালনকারী কণাসমূহগুলো। এখন আমরা বলতে পারি যে এই যে আমাদের এই ক্ষেত্রে যে বিকিরণটা, এটাও তো তরঙ্গ। হ্যাঁ, বিকিরণ মাত্রই তরঙ্গ। আমরা সবাই জানি যে পৃথিবীর সকল বস্তুরই আসলে কণা এবং তরঙ্গ উভয় ধর্মই রয়েছে, যেটাকে আমরা বলি ডুয়েল নেচার। তো এখন খেয়াল করো যে এই তরঙ্গটা তাহলে কি এটা বেগ আছে, এই বেগটা কি এফ ল্যামডা। তো এই তরঙ্গেরও তো একটা বেগ আছে, যেহেতু এটা আলো সেই ক্ষেত্রে এটার বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মনে আছে সি। আলোর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। এই সি এর মানটা হয় কত? অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে বলতো এই সমীকরণটা কোন সূত্র মানবে? এই সমীকরণটা কি মানবে না যে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা? তো অবশ্যই মানবে, যেহেতু এটার বেগটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। তাহলে এটা কি মানবে? সি ইজ ইকাল টু এফ ল্যামডা মানবে। তো সেখান থেকে আমরা বলতে পারি সুতরাং এফ ইজ ইকাল টু কি? F is equal to C divided by lambda. F is equal to কি? C divided by lambda. তো এটাকে আমি একটু মার্ক করে দিই। C is equal to F is equal to C divided by lambda. তাহলে এই যে আমাদের E is equal to F lambda, এই সমীকরণের মধ্যে এখন আমি F এর মানটাকে এটা দ্বারা রিপ্লেস করি। তাহলে আমরা কি পেয়ে যাই বলতো? E is equal to H থাকবে এবং F এর জায়গায় বলতে পারি আমরা C divided by lambda. তাহলে এই যে সূত্রটা আমাদের এসে পড়লো যে কোন একটা বিকিরিত রশ্মির শক্তি বের করার সূত্র হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট ইনটু আলোর বেগ ডিভাইডেড বাই ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। এইগুলো আমাদের মনে রাখতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি কি কি বোঝালাম। আমি কোয়ান্টাম থিওরি কথাটা বললাম এবং কোন একটা বিকিরিত রশ্মি কি পরিমাণ শক্তি ধারণ করবে সেইটার সূত্রটা আমি কিভাবে আসলো সেটা আমি একটু মোটামুটি বলে দিলাম। আমাদের সূত্র মনে রাখা লাগবে এটা মনে রাখা লাগবে, আর এইটা একটু মনে রাখবা যে E is equal to SC by ল্যামডা। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখানে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আমাদের কিন্তু ই এর সাথে ল্যামডার সম্পর্কটা বলতো কিরকম? প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার নামের মধ্যে একটা কি আছে? একটা ধ্রুবক কথাটা আছে, সে একটা ধ্রুবক রাশি। আবার সি আলোর বেগ কি ধ্রুবক না? আলোর বেগ তো সর্বদাই 3 × 10⁸ ms ইনভার্স 1 বায়ু মাধ্যমে। তাহলে এইচ এবং সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি আমরা বলতে পারি যে ই আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক? এটাকে আমরা বলতে পারি যে ই এবং ল্যামডা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক, কারণ আমাদের ই উপরে আর ল্যামডা নিচে। তার মানে কি? তার মানে হলো ই যদি বাড়ে, ই এর মান যদি বৃদ্ধি পায় তাহলে ল্যামডার মান কি হবে? ল্যামডার মান কিন্তু কমবে। আবার আমরা বলতে পারি ই যদি হ্রাস পায় তাহলে ল্যামডার মান কিন্তু বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছি। এইখান থেকে আমরা কি বলতে পারি বলতো? যে ই এর সাথে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সির সম্পর্ক আবার সমানুপাতিক। এর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কিরকম? এর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কিন্তু আবার সমানুপাতিক। তাহলে দেখো কতগুলো জিনিস বলা যাচ্ছে। আবার এখান থেকে তুমি কি বলতে পারো? যদি তরঙ্গের বেগ কনস্ট্যান্ট থাকে, বলতো যদি তুমি মাধ্যম চেঞ্জ না করো, তোমরা অবশ্যই এটা পড়ে আসছো সপ্তম অধ্যায়, তরঙ্গের তোমার যদি মিডিয়াম বা মাধ্যম যদি চেঞ্জ না করো, যদি বায়ু মাধ্যমের মধ্যে সংঘটিত করো, তাহলে কিন্তু একই তরঙ্গ বেগ সবসময় কি হবে? সেম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ এবং ল্যামডা পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। এফ এবং ল্যামডা পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। যেহেতু এফ এবং ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক, তার মানে আমরা বলতেই পারি ইও কি ল্যামডার ব্যস্তানুপাতিক। তার মানে অবশ্যই ই আর এফ পরস্পরের কি? সমানুপাতিক। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমি একবারে সিদ্ধান্তটা কি হলো তাহলে? ই এর সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক সমানুপাতিক এবং ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই সমীকরণটা তোমরা অবশ্যই মনে রাখবা। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে শক্তির সাথে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি সম্পর্ক সমানুপাতিক এবং ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। আশা করি তোমরা যা যা বললাম বুঝতে পারছো এবং এগুলো অবশ্যই তোমরা নোট করে নিবা। এইটার যে আমরা এই ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যার আসলে মূল একটা প্রপার্টিস বা মূল একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা বোঝার বিষয় এখানে আছে, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যেমন দেখো এই চিত্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চিত্র। আমরা এখানে অনেকগুলা রশ্মি নিয়ে আলোচনা করছি, বিকিরিত রশ্মি। দেখো তো এখানে কি কি মিন করতেছে। তুমি আগে উপরে চিত্রটা খেয়াল করো। এখানে দেখো একটা তরঙ্গ। এই তরঙ্গটা কি? এখানে খুব দূরে আছে। আস্তে আস্তে যত তারা ডান দিকে অগ্রসর হচ্ছে তত তারা কি হচ্ছে?
সংকুচিত হচ্ছে বা তাদের ওয়েভ লেন্থটা কিন্তু কমতেছে, ওয়েভ লেন্থটা কি হইতেছে, কমতেছে। এটা বোঝানোর আগে ঠিক আছে, চলো আমরা একটু ডিটেলস পড়ে আসি এটার। চলো তোমাকে আমি যদি বলি, ধরো এখানে একটা আমি তরঙ্গ আঁকলাম, এইটা একটা তরঙ্গ, আর এই পাশে আমি আরেকটা তরঙ্গ আঁকবো। ধরো এই তরঙ্গটা আমি আঁকলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? আমরা সবাই জানি তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা যেখান থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফেরত আসলে এই পুরো দৈর্ঘ্যটাকে আমরা কি বলতে পারি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা যদি 1 নম্বর তরঙ্গ হয় এবং এটা যদি 2 নম্বর তরঙ্গ হয়, তাহলে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় λ1, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলতো? এটা কি এখান থেকে শুরু করে এটা আরো কাছাকাছি হবে এই পর্যন্ত, তার মানে সেটা আমাদের কতটুকু হবে? এটা হবে λ2, এতটুকু। আমরা স্পষ্টই দেখতে পারতেছি এখানে কিন্তু λ1 ইজ গ্রেটার দেন λ2, এবং আমরা গত পৃষ্ঠায় দেখে আসলাম যে এই দুইটা তরঙ্গের শক্তির তুলনা আমি করব। যদি এই তরঙ্গের শক্তি হয় E1, এই বিকিরণের শক্তি যদি হয় E1, তাহলে এই তরঙ্গ বা এই বিকিরণের শক্তি যদি হবে E2, তাহলে আমরা দেখে আসলাম যে ই এর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক সমানুপাতিক এবং ল্যামডার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে এখন বলো তো, যেহেতু এইটার তরঙ্গ দৈর্ঘ্য এইটার তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি, তার মানে আমরা কি বলতে পারি যে এইটার শক্তি এইটার শক্তি থেকে কম, কারণ পরস্পরের ব্যস্তানুপাতিক। আমরা আবার একই সাথে বলতে পারি যে এইটার ফ্রিকোয়েন্সি কিন্তু এইটার ফ্রিকোয়েন্সি থেকেও কম, কারণ এই দুইটা পরস্পর সমানুপাতিক এবং এই দুইটার সাথে এইটা পরস্পর কি ব্যস্তানুপাতিক। আশা করি এই দুইটার মানেটা আমরা বুঝছি যে যখন কোনো একটা তরঙ্গের বা কোনো একটা বিকিরণের ওয়েভ লেন্থ ছোট হবে, ওয়েভ লেন্থ ছোট মানে কিন্তু সেই তরঙ্গের শক্তি কম, আর ওয়েভ লেন্থ বড় মানে কিন্তু সেই তরঙ্গের শক্তি বেশি। সরি, উল্টা বলছি মনে হয়, যে যেই তরঙ্গের ওয়েভ লেন্থ ছোট সেটার শক্তি বেশি, আর যেই তরঙ্গের ওয়েভ লেন্থ বড় সেটার শক্তি কিন্তু কম। আশা করি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা একটু এখানে যাই। মহাজগতের বেশ কয়েকটা বিকিরণ নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। যেমন আমরা কিন্তু সব আলো দেখতে পারি না। আমাদের আলো দেখার, আমরা কোন আলো দেখি? আমরা দেখি দৃশ্যমান আলো, এবং সেই যে ভিজিবল রে, এখানে দেখো মার্ক করতেছি যে ভিজিবল রশ্মিটা আমরা দেখি, ভিজিবল রেটা আমরা দেখি। এই যে ভিজিবল রে মানে দৃশ্যমান আলো, এইটার তরঙ্গদৈর্ঘ্য কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। তাহলে এই যে ভিজিবল রেটা আমরা দেখি, বা এর আগে যারা আছে তাদেরকেও আমরা দেখি না, এর পরে যারা আছে তাদেরকেও আমরা দেখি না। তা আমাদের দেখার জন্য একটা ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দরকার, আমাদের চোখে দেখার জন্য। তো এখন এটা দেখো, এটা কিভাবে তোমরা মনে রাখতে পারো? এটা একটা ছন্দ আছে মনে রাখার, যেমন তোমরা এভাবে বলতে পারো, মগা রঞ্জন, মগা রঞ্জন অতি দুশ্মন, মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, অবলাকে মারে, অবলাকে মারে রাতে। লেখাগুলো তোমরা একটু আমার কথার সাথে মিলিয়ে নিও, যে মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। এইটার মানে আসলে কি? এটার মানে হলো যে মগাফর আমি বুঝাচ্ছি, মফর বুঝাচ্ছি মহাজাগতিক রশ্মি। মফর কি? মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক, মহাজাগতিক, মহাজাগতিক রশ্মি, বিভিন্ন ধরনের রশ্মি যেগুলো মহাজগতে ছড়াছিটা থাকে। এই গাফর বুঝাচ্ছি আমি গামা রশ্মি, গাফর বুঝাচ্ছি আমি কি? গামা রশ্মি। এবার আসো যে এই যে রঞ্জন ফর বুঝাচ্ছি আমি কি? এক্স রে বা রঞ্জেন রশ্মি। মনে আছে বিজ্ঞানী রঞ্জন আবিষ্কার করছিল এক্স রে, সেটাকে বলছি রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি। তাহলে এখন আসো আমরা পরে যাই। তারপরে ধরো যে এখানে ইউজ করি যে দুশ্মন মানে হলো আমাদের দৃশ্যমান রশ্মি। ও মাঝখানে এটা বাদ গেছে, সরি, এটা লিখে নি, দৃশ্যমান রশ্মি। আর এই যে অতি মানে হলো অতি বেগুনি রশ্মি বা ইউভি, আলট্রা ভায়োলেট। আমরা জানি যে সূর্যের আলট্রা ভায়োলেট রে না, এটা কি? ইউভি বা অতি বেগুনি রশ্মি। এবার আসো অবলা মানে কি? অবলা মানে হলো অতি অবলোহিত, মানে অতি লাল, অতি অবলোহিত রশ্মি, অতি অবলোহিত
বা অবলোহিত বলতে পারো তোমরা। আসলে অতি কথাটা বলা যাবে না, অবলোহিত বলতে হবে। 1 মিনিট, অতি অবলোহিত না বলে আমরা অবলোহিত বলতে পারি। অতি অবলোহিতটা ভুল না অ্যাকচুয়ালি, বাট অবলোহিতটাই আমরা এখানে বলি। যখন এটার ফ্রিকোয়েন্সি আরও বেশি কম হবে তখন আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি বেশি হবে তখন সেটাকে আমরা অতি অবলোহিত বলতে পারবো। এখানে আমরা সেটাকে অবলোহিতই বলি। অবলোহিত, 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 অবলোহিত রশ্মি। আর মারের ফর হবে আমাদের হবে মাইক্রোওয়েভ। মারের ফর কি? মাইক্রোওয়েভ, 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 মাইক্রোওয়েভ। আর রাতে ফর হবে আমাদের রেডিও রশ্মি, রেডিও রে, রেডিও রে। এই 7টা 1 2 3 4 5 6 7 8 8টা রশ্মি সম্পর্কে আমাদের জানতে হবে। এর মধ্যে মহাজাগতিক রশ্মিটা এই চিত্রের মধ্যে নাই, কারণ এটা নিয়ে একটু স্টাডি কম করা হয়, আমাদের গামা থেকে আসে। তো এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, তুমি এই সিরিয়ালটা একটু মনে রেখো। এই সিরিয়ালটার মধ্যে আমি যেটা বলতেছি একটু ঠান্ডা মাথায় দেখো, এখানে তুমি কি মনে রাখবা, এখানে কি মনে রাখার বিষয় আছে। এই যে আমাদের এই লেখাটার মধ্যে তোমরা মনে রাখবা, তুমি যত এদিক যাবা মানে ডান দিকে যাবা, মানে মহাজাগতিক রশ্মি, তারপর গামা, এক্স রে, ইউভি, দৃশ্যমান আলোকে কিন্তু আমরা আবার 7টা ভাগে ভাগ করতে পারি। নাম কি? বেনি, আসহ, কলা। বেনি, আসহ, কলা, এই 7টা ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি। তার মানে দেখো, এগুলো আমি পরে দেখাচ্ছি। তাহলে এখন দেখো, যত তুমি ডান দিকে যাবা, এখান থেকে যত ডান দিকে যাবা তত কিন্তু ল্যামডার মান বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে? বাড়বে। যত ডান দিকে যাবা ল্যামডার মান বাড়বে। খেয়াল করো কিন্তু এখানে আমি যেভাবে লিখছি সিরিয়ালটা তার উল্টা আছে এই চিত্রের মধ্যে, ঠিক আছে? এই চিত্রের মধ্যে এখানে দেখো, আমি তোমাকে মেলানোর চেষ্টা করি। দেখো মহাজাগতিকটা এখানে দেয় নেই, তার গামা যেটা তারা কিন্তু এই যে কোণার মধ্যে কিন্তু গামা দিচ্ছে, এই যে গামা রশ্মি, এই যে গামা রশ্মি। তো এটার তরঙ্গ দৈর্ঘ্য কি কম না বেশি? অবশ্যই এখানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, কারণ অনেক দূরে দূরে আছে। আগের চিত্রটার মতোই যে অনেক দূরে দূরে আছে, এই জন্য ল্যামডা 1 বেশি ছিল, এখানে ল্যামডা 2টা কম ছিল। এখানেও তো সেম, যে গামার মধ্যে কিন্তু তরঙ্গগুলো অনেক বেশি সংকুচিত হয়ে গেছে, এখানে কিন্তু ল্যামডার মান অনেক অনেক কম। তা আমি তো এটাই বলতেছি, যত তুমি ডান দিকে যাবা তত ল্যামডার মান বাড়বে, আর যত তুমি বাম দিকে যাবা তত ল্যামডার মান কি? কমবে না। তাই গামাতে কি সবচেয়ে কম? তাহলে এই দেখো গামাতে কিন্তু সবচেয়ে কম হয়েছে। এবার দেখো, তুমি যত ডান দিকে তত ল্যামডা বেশি। এখন আমাকে বলো, একটু আগে পড়ে আসলাম যে ল্যামডা বেশি হয় তাহলে শক্তির ক্ষেত্রে কি হবে? ল্যামডা যদি বেশি হয় তাহলে শক্তি আমাদের কি হবে? শক্তি আমাদের কম হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এইগুলার ক্ষেত্রে, গামা রশ্মি এগুলোর ক্ষেত্রে কি ল্যামডার মানটা অনেক অনেক কম না? আর ল্যামডা অনেক অনেক কম মানে কিন্তু তাদের শক্তিগুলোও কিন্তু অনেক 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 বেশি। তার মানে এখানেই আমরা বলতে পারি আসলে এইখান থেকে যত যাব তত শক্তি বাড়বে এদিক ডান দিকে গেলে, আর আমাদের এখানে গেলে কি ল্যামডা কমতেছে, এই জন্য শক্তি বাড়তেছে। আর এদিকে আসলে কিন্তু আমাদের উল্টা হবে, শক্তি আমাদের কমবে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি যে যত বেশি আমি ডান দিকে যাব তত ল্যামডার মানটা বাড়বে আর শক্তির মানটা কমবে। একইভাবে ফ্রিকোয়েন্সিও কিন্তু কমবে, কারণ এর সাথে এফ এর সম্পর্ক সমানুপাতিক। আর ল্যামডা কমা মানে কিন্তু আবার শক্তি বাড়া। আমার কথা হলো, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো আলট্রাভায়োলেট এবং দৃশ্যমানের মধ্যে কার শক্তি বেশি? একসাথে এক চান্সে উত্তর দিতে হবে। আলট্রাভায়োলেট এবং দৃশ্যমানের মধ্যে কার শক্তি বেশি? আমি জানি যে এইটা আমি মনে রাখবো, মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। যেহেতু অতি দুশ্মন, এর মধ্যে দুশ্মনটা ডান সাইডে আছে এবং ডান সাইডে যাওয়া মানে কিন্তু ল্যামডার মান বাড়া, আর ল্যামডার মান বাড়া মানে কিন্তু শক্তিটা কমা। তার মানে অবশ্যই আলট্রাভায়োলেটের শক্তি বেশি আমাদের দৃশ্যমান আলো থেকে। এইভাবে আশা করি আমরা বুঝতে পারবো। এখন এই গ্রাফটা কিন্তু তোমাদের কাছে বোঝা কোনো ব্যাপারই না। এখানে আমাদের ওয়েভলেন্থগুলোর মানগুলো দিয়ে দিছে ইন মিটারে। খেয়াল করো যে রেডিয়েশন টাইপ ওয়েভলেন্থ, যেমন দেখো তোমাকে বোঝাচ্ছে আর কি, যে রেডিও ওয়েভ যেটা, রেডিও তরঙ্গ যেটা, এটা কিন্তু একটা বিল্ডিং এর সমান তরঙ্গ দৈর্ঘ্য দেয়। তারপরে হিউম্যানের সাইজ দেয় কে? মাইক্রোওয়েভ গুলা। তারপর বাটারফ্লাই বা প্রজাপতির সাইজ দেয়, যে মাইক্রোওয়েভ এখানে দেওয়া আছে যে হিউম্যানস থেকে বাটারফ্লাই গুলো মাইক্রোওয়েভ দিচ্ছে, ইনফ্রারেড দিচ্ছে একটা নিডল পয়েন্টের মতো, আর ভিজিবল গুলা দিচ্ছে কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের লেন্থ। এগুলো তরঙ্গ দৈর্ঘ্যের লেন্থ, ঠিক আছে? এগুলো কি বলছে দেখো, অ্যাপ্রক্সিমেট স্কেল অফ ওয়েভ লেন্থ, মানে ওয়েভ লেন্থটা কতটুকু, কত মিটার হতে পারে ওয়েভ লেন্থটা, কার কার সমান হতে পারে। তো এইটা এখানে বলছে 10⁻³ মানে হলো কি প্রায় আমাদের 1000 মিটার। তার মানে একটা বিল্ডিং এর সাইজ হতে পারে। আর মাইক্রোওয়েভেরটা দেখো 10⁻²। তো মাইক্রোওয়েভ থেকে কিন্তু আমাদের রেডিওটা অনেক অনেক বেশি। ইনফ্রারেডের ক্ষেত্রে নিডল পয়েন্টের মতো, ভিজিবলের ক্ষেত্রে অ্যামিবা এবার প্রোটোজোয়া যেগুলো আছে সেগুলোর সাইজের মতো আমাদের ওয়েভ লেন্থের সাইজ হয় আর কি, ঠিক আছে? মানে অ্যামিবা কিন্তু ভিজিবল রে না, আবার ভুল বুঝো না, অ্যামিবা কিন্তু প্রাণী। তো এটা কিন্তু একটা রশ্মি, মানে এই রশ্মির ওয়েভ লেন্থটা এইটার সাইজের মতো হয়। আলট্রাভায়োলেটগুলো যখন মলিকুলস বা আমাদের অণু যেগুলো আছে অণুর সাইজের মতো হয়। আর এক্সরে যেটা, সেটা আমাদের পরমাণু সাইজের মতো হয়ে থাকে, অ্যাটমসের মতো হয়ে থাকে। আর গামারে যেটা, এটা আমাদের অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের সাইজের মতো
হয়ে থাকে। আশা করি এতটুকু জিনিস আমরা ভালো মতোই বুঝছি। তো আমাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটাই যে আসলে এই সিরিয়ালের মধ্যে ডান দিকে যাওয়া মানে হলো ল্যামডার মান বাড়া আর শক্তির মান কমা। এবার লাস্ট একটা গ্রাফ আছে, এটা তোমাদের বুঝতেও পারো না বুঝতে পারো। এখানে তোমার দেওয়া আছে টেম্পারেচার অফ অবজেক্ট অ্যাট হুইচ দিস রেডিয়েশন ইজ দ্য মোস্ট ইন্টেন্স ওয়েভলেন্থ এমিটেড, মানে কোন তাপমাত্রায় কোন তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বিকিরিত হয়। খেয়াল করে একটু বোঝার চেষ্টা করি যে এই যে এই তাপমাত্রাটা -272°C, বা আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেট 0 কেলভিন তাপমাত্রা, কারণ এই কেলভিনটাকে এই 0 কেলভিন তাপমাত্রা এই যে কালো অংশটা আছে না, এটা একটা 0 কেলভিন তাপমাত্রার মধ্যে আর কি। হ্যাঁ, তো 0 কেলভিন তাপমাত্রা, এই তাপমাত্রা যাওয়া কিন্তু মানে বাস্তবিকভাবে অসম্ভব, ঠিক আছে, মানে এখন পর্যন্ত পারা যায় নাই। তো এটা কাল্পনিকভাবে ধরা হয় আর কি। এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেটা তরল বা সলিডে পরিণত হয়ে যায়। এখন দেখো এই তাপমাত্রা যখন 0 কেলভিন তাপমাত্রা, অনেক অনেক কম তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে কিন্তু নর্মালি এই যে রেডিও ওয়েভগুলা বিকিরিত হয়। আবার দেখো তোমার যখন আমাদের তাপমাত্রা আস্তে আস্তে বাড়াচ্ছি, -170 পর্যন্ত আসছে, সেই পর্যন্ত কিন্তু মাইক্রোওয়েভ এগুলো রেডিয়েশন হচ্ছে। আবার দেখো 100 কেলভিন তাপমাত্রা থেকে যখন 10,000 কেলভিন তাপমাত্রা বা 9702 তাপমাত্রা, তখন কিন্তু আমাদের দৃশ্যমান আলো বা দৃশ্যমান আলো থেকে কাছাকাছি ইনফ্রারেড এগুলো পাওয়া যাচ্ছে। দৃশ্যমানটা নর্মালি পাওয়া যাচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে। দেখো আমাদের সূর্য, যেটা সূর্যের মধ্যে কিন্তু অনেক অনেক তাপমাত্রা বেশি আছে। তো সূর্য আমাদের কি দেয়? সূর্য আমাদের দৃশ্যমান আলো দেয়। তো দৃশ্যমান আলোর জন্য তাপমাত্রাটা কিন্তু এরকম, মানে দৃশ্যমান আলো প্রডিউস করার জন্য তাপমাত্রাটা কিন্তু আমাদের এরকম হওয়া, মানে এরকম তাপমাত্রা তারা প্রডিউস করতে পারে। তো এটা এখানে আসলে বলা হয়েছে আর কি, যে কোন তাপমাত্রায় কোন ধরনের আলো বা কোন ধরনের বিকিরণ প্রযোজ্য। তো আশা করি এই দুইটা পৃষ্ঠা আমরা বুঝতে পারছি। এখানে পুরোটাই বেসিক ছিল, আমাদের আজকের মূল আলোচনা এখানে না। তারপর আমরা এই জিনিসটা একটু রিপিটেশন করলাম আগের চ্যাপ্টারগুলোতে, এটা হয়তো টুকটাক আছে, তো সেইগুলোর ভিত্তিতে আমরা এখানে এটার পূর্বালোচনা করলাম। এবার আসো আমরা আমাদের আজকের মূল পড়ার মধ্যে যাই, যেটা আমাদের আজকের মূল পড়া। সেটা আমি প্রথমে বুঝাবো যে প্রতিপ্রভা কি, অনুপ্রভা কি, আর হলো শতপ্রভা কি। যদিও আমাদের আলফা বিটা গামার বৈশিষ্ট্যগুলা বোঝানোর জন্য আমরা প্রতিপ্রভা এবং অনুপ্রভা আমাদের জানলেই যথেষ্ট, বাট তারপর আমরা শতপ্রভাটা জানবো, কারণ এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জড়িত আছে। তো প্রথমে আসো আমরা বোঝার চেষ্টা করি অনুপ্রভা কি, বা অনুপ্রভাটা আসলে বোঝার চেষ্টা করি আমরা। দেখো আমরা তো এগুলোর মেকানিজম দেখবো না, বাট মোটামুটি যতটুকু এই লেভেলে জানা উচিত একদম ডিটেলস জানাই দিব, ঠিক আছে। এইগুলা সম্পর্কে তোমরা আরো জানতে পারবা ভবিষ্যতে, ইন্টারমিডিয়েট উঠলে জানতে পারবা বা আরো ভবিষ্যতে জানতে পারবা, বাট এই লেভেলে যতটুকু দরকার মোর দেন এনাফ এমন কিছু পড়াই দিব, কোনো সমস্যা নেই, তো চিন্তা হওয়ার কিছু নেই। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো প্রতিপ্রভা। প্রতিপ্রভা, প্রতিপ্রভা, প্রতিপ্রভার ইংলিশ নাম হলো ফ্লুরেসেন্স। অনেকে মনে করে প্রতিপ্রভা অনুপ্রভা একই জিনিস, আসলে এক জিনিস না, তাদের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে প্রতিপ্রভা বা ফ্লুরেসেন্স মানে আসলে কি, বা এটা মেকানিজমটা আসলে কি, দেখো একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা ম্যাটার আছে, একটা বস্তু আছে, একটা বস্তু, এই বস্তুর উপরে তুমি আলো ফেলছো। কি ধরনের আলো ফেলছো? ধরো তুমি আলট্রাভায়োলেট বা ইউভি আলো ফেলছো, আলট্রাভায়োলেট। এখন আমাকে বলো তো যে এই আলট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি বেশি নাকি কম দৃশ্যমান থেকে? বলতে পারবা? ওই যে আমাদের আগের স্লাইডের মতো আলট্রাভায়োলেট কই ছিল মনে রাখো তো, মগারঞ্জন মগারঞ্জন অতি দুশ্মন। তো অতি দুশ্মন তার মানে আলট্রাভায়োলেট কিন্তু দুশ্মনের আগে ছিল, দৃশ্যমানের আগে ছিল। তা আগে থাকা মানে কি? বাম দিকে ছিল, আর বাম দিকে থাকা মানে কিন্তু তার ল্যামডার মানটা কম থাকা, ল্যামডার মান কম থাকা মানে কিন্তু তার শক্তির মানটা বেশি থাকা। তাহলে এমন কিছু পদার্থ আছে, দেখো প্রতিপ্রভা জিনিসটা আসলে কি বুঝাচ্ছি, এমন কিছু সাবস্টেন্স, এমন কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে যখন আলট্রাভায়োলেট রশ্মি পড়বে তখন ওই বস্তুটা একটা আলো বিকিরণ করবে, যে আলোটা হবে ভিজিবল, মানে দৃশ্যমান, ভিজিবল আলো হবে বা দৃশ্যমান হবে, বা দৃশ্যমান আলো হবে। কি বললাম? যে কোনো একটা বস্তুর মধ্যে আলট্রাভায়োলেট আলো ফেললে সেটা দৃশ্যমান আলো ফালাবে, তাহলে দৃশ্যমান আলো রিফ্লেকশন করাবে। তো এইটার মেকানিজমটা আমাদের এই লেভেলে নাই বা দরকারও নাই আসলে, তো ওইটা আমরা এখন বুঝতেছি না, বাট আমরা আসলে প্রতিপ্রভাটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করবো। তারপরে আমি কি বললাম, যে কোনো একটা বস্তুর মধ্যে তুমি যখন আলট্রাভায়োলেট রশ্মি ফালাবা, আলট্রাভায়োলেট বিকিরণ ফালাবা, তখন সে কিন্তু ভিজিবল রে সে রিফ্লেক্ট করবে। এখন দেখো আমরা ভিজিবল রের ক্ষেত্রে কি বলতে পারি, যে আলট্রাভায়োলেট থেকে সে কি ল্যামডাটা তার বেশি এবং শক্তিটা তার কি তাহলে কম হবে। দেখো একটা বস্তু সে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতেছে, দেখো এটা কিন্তু শোষণ করলো, এখানে কি হলো? শোষণ করলো। কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে শোষণ করতেছে এবং
সে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে বিকিরণ করতেছে। এটা হলো বিকিরিত রশ্মি, এটা হলো বিকিরণ করতেছে। এখানে কি করতেছে? এখানে বিকিরণ করতেছে। তাহলে এই যে ঘটনাটা, যে কোনো একটা বস্তু যখন আমাদের কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এবং যখন সে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলতে পারি তোমার প্রতিপ্রভা। এখানে আরো কিছু জানার কথা আছে। তুমি যদি এখন দেখো, তুমি ধরো এই ঘটনাটা ঘটানোর পরে 2 নাম্বার কেসে করলা কি, যে আলট্রাভায়োলেট তুমি পাস করতেছিলা আর তুমি সাথে সাথে ভিজিবল দেখতেছিলা। মানে ধরো যে আমি এখানে আসি, ধরো এখানে এ একটা ব্যক্তি আছে আর আমি বললাম এখানে বি আরেকটা ব্যক্তি আছে, তাহলে বি ব্যক্তি দেখতেছিল আর এ ব্যক্তি ছাড়তেছিল। তাহলে এ ব্যক্তি ইউভি ছাড়তেছে আর বি ব্যক্তি দৃশ্যমান দেখতেছে। তো আমি কি বলতেছি? বি ব্যক্তি দৃশ্যমান দেখে, আর এরা কি, এ ব্যক্তি কি করে? ইউভি ছাড়তেছে, দৃশ্যমান দেখতেছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। কিন্তু এখন আমি যদি বলি সেকেন্ড কেসের মধ্যে, আমি এই বস্তুটার মধ্যেই আমি এখন আর এ ব্যক্তিটাকে সরাই ফেললাম, তার মানে কি ইউভি সরে গেছে না? তো ইউভি সরে যাওয়ার পরে সাথে সাথে দেখবো আমরা দৃশ্যমানটাও এখান থেকে আস্তে আস্তে গায়েব হওয়া শুরু করে দিছে। তার মানে কি, আমাদের এ ব্যক্তি চলে যাওয়ায় আর দৃশ্যমান আলো দেখা যাবে না। কারণ এই ব্যক্তির কাছে তো আমাদের ইউভির যে রের উৎসটা ছিল, তো এই ব্যক্তি সরে গেছে, এই জন্য ইউভিও শেষ হয়ে গেছে পরবর্তীতে, আর দৃশ্যমান আলোটাও দেখা যাবে না। এটা তো স্বাভাবিক, এটাই হওয়া উচিত, নর্মালি এটা তো সহজেই বুঝতে পারি যে এই ব্যক্তি চলে যাওয়ার কারণে আর দৃশ্যমান আলো দেখা যাবে না, তাহলে বি ব্যক্তি আর কিছু দেখতে পারবে না। এই সময়টা কতটুকু জানো? যে ইউভি রশ্মি অফ করে দিছো, এখানে ইউভি অফ, তাহলে উইদিন 10⁻⁻8 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি এই সময়ের মধ্যেই কিন্তু তুমি দেখবা এই বিকিরণটাও নিঃশেষ হয়ে যাবে। তার মানে তুমি ইউভি দিচ্ছিলা, হঠাৎ করে ইউভি সরাই ফেলছো, সাথে সাথে একদম গায়েব হবে না, বাট খুবই কম সময়, 10⁸ সেকেন্ডকে আসলে অ্যাপ্রক্সিমেটলি 0 সেকেন্ডের সমান, মানে কাছাকাছি ধরতে গেলে এই সময়ের মধ্যে কিন্তু দৃশ্যমান আলোটা গায়েব হয়ে যাবে। তাহলে 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ডের মধ্যে এটিও গায়েব হয়ে যাবে, এটিও লেখাগুলো একটু করে নিই, 1 মিনিট। এটিও কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এটিও কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এটিও কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি যে প্রতিপ্রভা জিনিসটা আসলে কি। যে আমি একটা বস্তুর মধ্যে আলট্রাভায়োলেট রশ্মি দিলাম, দেওয়ার পরে সেই বস্তুটা কি করলো? ভিজিবল রশ্মি সে বিকিরণ করলো। ভিজিবল রশ্মি বিকিরণ করার পরে আমরা যখনই আলট্রাভায়োলেটটা সরাই ফেলবো এখান থেকে, তখন সাথে সাথে বা উইদিন 10⁸ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা গায়েব হয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা, এই টোটাল ঘটনাটাই আমরা বলি ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভা। এখন আসো এক্সাম্পলের মধ্যে, যে কারা আসলে ফ্লুরোসেন্স দেখায়, কিভাবে দেখাবে বা কারা দেখাবে বা কেন দেখাবে, সেটা দেখো। যে এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। যেমন 1 নম্বর এমসিকিউ 1 নম্বর হতে পারে যেমন সোডিয়াম, তারপর মার্কিউরি, তারপরে সোডিয়াম মার্কিউরি বা এইচজি যেটাকে আমরা পারদ বলি, তারপর আমাদের আয়োডিন, এগুলোর যে বাষ্প, এগুলোর বাষ্প আমাদের নর্মালি এই প্রতিপ্রভা দেখায়। এদের বাষ্প কি দেখায়? এদের বাষ্প প্রতিপ্রভা দেখায়। এবার আসো 2 নম্বর এক্সাম্পল হতে পারে, আবার কি হতে পারে, যেমন কাঁচ আমাদের এরকম প্রতিপ্রভা দেখাবে, আমাদের যে কাঁচ। এবার 3 নম্বর হতে পারে পেট্রোলিয়াম। 3 নম্বর কি হতে পারে? পেট্রোলিয়ামও কিন্তু আমাদের এরকম প্রতিপ্রভা দেখাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের এক্সাম্পল, সেটা একটু তোমরা জেনে রাখবা। এটা তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা এটা ডিটেলস জানবা, মেকানিজমটা আসলে কি। তারপর আমি উদাহরণ হিসেবে তোমাদের একটু বললাম যে এটার মেকানিজমটা কি হবে। ধরো 1 মিনিট,
এবার আসো 4 নাম্বার এক্সাম্পলটা আমরা বলি। 4 নাম্বার হলো তোমাদের, এটা আসলে এটা এক্সাম্পল বলতে আমি বোঝাচ্ছি এটার একটা অ্যাপ্লিকেশন আর কি, যে ইউভি রশ্মি দিয়ে আমরা জাল পাসপোর্ট, দেখছো না যে অনেকে জাল টাকা যখন তোমার যখন বাজারে টাকা দাও 1000 টাকার নোট বা 500 টাকার নোট দাও, তখন দেখবো যে অনেকে সেটা সূর্যের আলোর দিকে ধরে। তো এটা দেখে নাকি তারা বুঝতে পারে যে এটা জাল টাকা নাকি আসল টাকা। আসলে এটা সত্য, কারণ এই জাল টাকার মধ্যে বা আমাদের আসল টাকা যেটা বলি, আসল টাকার মধ্যে কিন্তু আমাদের এরকম টাকা যদি হয়, সেই আসল টাকার মধ্যে কিন্তু আমাদের এখানে একটা পদার্থের মিশ্রণ থাকে। এই পদার্থের মিশ্রণটা আমাদের ওই আলট্রাভায়োলেট যদি আইসা পড়ে এখানে, আলট্রাভায়োলেট ধরো যে এখানে আমি বললাম যে প্রথম থেকে বলি, এই যে টাকাটা যেটা আসল টাকা, তো সেই আসল টাকার এখানে তোমার বিভিন্ন ধরনের পদার্থের মিশ্রণ থাকে, সংকরণ মিশ্রণ আর কি, হ্যাঁ, মানে কমপ্লেক্স বিভিন্ন আয়নের মিশ্রণ থাকে। তাহলে সেই আয়নগুলোর মিশ্রণ যখন থাকবে, তখন এগুলোর কাজ কি? আয়নগুলোর কাজ হলো যখন তার মধ্যে ইউভি আইসা পড়বে, তখন সেইগুলোকে সে কিসে রূপান্তর করবে? দৃশ্যমান আলোতে রূপান্তর করবে। কিসে রূপান্তর করবে? দৃশ্যমান আলোতে। দেখো একই কেস না, এই যে কেসটা না, প্রতিপ্রভা না, যে যখনই এগুলোর মধ্যে ইউভি পড়তেছে তখন সেগুলোকে দৃশ্যমানে কনভার্ট করতেছে, এবং তখন আমরা দেখি যে এই টাকাটা জল করে, তখন তুমি বুঝতে পারো যে এই টাকাটা আসল টাকা। আর যেগুলো নকল টাকা তারা কিন্তু এটা ইউজ করতে পারে না, তখন দেখা গেছে যে তাদের ওই টাকার মধ্যে ইউভি পড়লেও সেটা কি দৃশ্যমান আলো হিসাবে ফেরত আসতেছে না, তখন সেটা জল করতেছে না, তখন আমরা বুঝতে পারি এটা নকল টাকা। তো ইউভি মাধ্যমে জাল পাসপোর্ট শনাক্তকরণ বা জাল টাকা শনাক্তকরণ দুইটাই করা যায়। জাল পাসপোর্ট এবং জাল টাকা দুইটাতেই এই জিনিসটা ইউজ করা হয়। তো আমরা বলতে পারি যে জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণ, জাল পাসপোর্ট শনাক্তকরণ, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমাদের এটা আমরা ইউজ করি। এটা আসলে আমরা 4 নম্বরটা আমরা বলতে পারি ইউজ হিসাবে আর কি, যে জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা এই প্রতিপ্রভা জিনিসটা, কনসেপ্টটা কাজে লাগাতে পারি। আশা করি আমি বুঝাতে পারছি আসলে প্রতিপ্রভাটা কি। তো প্রতিপ্রভার সংজ্ঞা যদি পরীক্ষা কখনো আসে বা প্রতিপ্রভাটা আসলে কি সেটা যদি জানতে চাও তোমরা, আমি তোমাদের একটু লিখে দিই যে প্রতিপ্রভার সংজ্ঞাটা তোমরা কিভাবে দিবা বা কিভাবে এটা অ্যাপ্লিকেশন করবা। ধরো একটা পেজ অ্যাড করে আমি এটা তোমাদের একটু লিখে দিই। যেমন দেখো, প্রতিপ্রভার সংজ্ঞা পরীক্ষা কখনো এসে পড়ে, তো ডেফিনিশনটা আসলে কি হবে এটা একটু মনে রাখবা। এটা বলতে পারো যে কতকগুলো পদার্থ, দেখো এখন মিলাবা, তোমরা যা যা পড়লা এগুলো মিলাবা। কতগুলো পদার্থ কম তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করে, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে নিজে আলোকিত হয়, নিজে আলোকিত হয় এবং বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, এবং বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে, বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে। তাহলে এই ঘটনাটাই আসলে প্রতিপ্রভা। এই ঘটনাই আসলে কি? প্রতিপ্রভা। এই ঘটনা আসলে কি? প্রতিপ্রভা। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো কতগুলো পদার্থ কম তরঙ্গ দৈর্ঘ্যে আলো শোষণ করে, ওই যে ইউভি। তো ইউভি কি? আমরা কি বলে আসলাম যে ইউভি আসলে কি? ইউভি কিন্তু কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, কিন্তু শক্তিটা কিন্তু বেশি। তো যখন সে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করছে, তারপর সে কি করছে? বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করছে। তো এটা কিন্তু এখানে বলা আছে যে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে। তাহলে এই ঘটনাটাই আসলে কি? প্রতিপ্রভা। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানেই শুরু করি। তোমরা এখন বলতে পারবা যে প্রতিপ্রভা আসলে কি, বলো। মিনিট, ঠিক আছে। এবার আসো আমরা পড়ি। আচ্ছা, প্রতিপ্রভা তো আমরা পড়লামই। আমরা এখন যেটা পড়বো সেটা অনুপ্রভা। এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের পড়াশোনার মধ্যে আছে। আমরা দেখবো অনুপ্রভা বা আমাদের ফসফোরেসেন্স আসলে কি। অনুপ্রভা তো সিমিলার টাইপেরই, সবকিছুই সিমিলার টাইপের। ফসফোরেসেন্স এটা আসলে কি? অনুপ্রভা আসলে কি? অনুপ্রভাটা হলো যে তোমার যখন ওই সেম কনসেপ্ট, যে কোনো একটা বস্তুর মধ্যে যখন তুমি আলো ফেলাবা, তো আমি তাড়াতাড়ি করে পড়ে ফেলে এটা, আর এটা তুমি আসলে করে এখন সহজেই বুঝে যাবে। যখন তুমি এটার মধ্যে ইউভি আলো ফেলবা, আবার সেম কনসেপ্ট, যে এমন কিছু বস্তু আছে, অবশ্যই বস্তুগুলো একটু আলাদা হবে, এমন কিছু বস্তু আছে যেগুলো মধ্যে তুমি ইউভি আলো ফেলছো, তো ইউভি আলোর কি? ইউভি আলোর ল্যামডার মান কম,
কিন্তু শক্তি কি, শক্তি হলো বেশি। তো যখন তুমি ইউভি আলো তাদের মধ্যে ফেলবা তখন তারা কি করবে, তারা অবশ্যই সেই আগের মতোই দৃশ্যমান আলো ফেলাবে, দৃশ্যমান আলো ফেলাবে আগের মতোই, যে দৃশ্যমান আলো কি ফেলাবে, দৃশ্যমান আলো ফেলাবে, দৃশ্যমান আলো দেবে, এবং সেই দৃশ্যমান আলো ল্যাম্বডার মানটা কি হবে, বেশি হবে, এবং শক্তির মানটা কিন্তু কম হবে। সবকিছু আগের মতো, ইউভি ফেলাচ্ছ, দৃশ্যমান আলো। কিন্তু আমাদের এখন দেখো গতবার যেটা আমরা পড়ছিলাম সেটা আমাদের আসলে কি পড়ছিলাম, তুমি এক কাজ করি, এটাকে একটু উপরে লিখি, দাঁড়াও, এখানে যেহেতু আমি একটু লিখবো, এটাকে আমি একটু উপরে রেখি। এটা হলো তোমার ইউভি, ইউভি মানে হলো ল্যাম্বডার মানটা কম আর শক্তির মানটা বেশি। তাহলে এখানে এখন আমি বললাম যে 1 নাম্বার কেস হলো এটা। এবার 2 নাম্বার কেস আমি কি বললাম, যে ইউভি আমি অফ করে দিয়েছি। তো ইউভি যদি আমি অফ করে দিই, তাহলে আমি বললাম ইউভি কি করে দিচ্ছি আমি, ইউভি অফ। তো ইউভি অফ করে দিলে এখন আর সাথে সাথে আমাদের অফ হবে না, দৃশ্যমান আলো যে পাঁচটা হবে সেটা সাথে সাথে অফ হবে না। তুমি দেখবা যে ইউভি সোর্সটা অফ করে দিলেও সে কিছুক্ষণ পর্যন্ত দৃশ্যমান আলোটা তোমার বিকিরণ করতেছে, তার মানে বিকিরণ চলতে থাকবে। তারপরও আমি আচ্ছা সুন্দরভাবে লিখি যে ইউভি অফ করার পরও ইউভি এর সোর্স, ইউভি এর সোর্স অফ করার পরেও কিছু সময়ের জন্য, মানে খুব কম সময়ের জন্য এটা, হ্যাঁ, কিছু সময়ের জন্য সেটা হতে পারে, ধরো যে মানে কাল বেঁধে সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, কিছু মিনিট, আবার কিছু ঘন্টা অনেক সময় হতে পারে, ঠিক আছে, বাট বেশিক্ষণ না, মানে অসীম সময় না, কিছু সময়ের জন্য সে বিকিরণ করবে, বিকিরণ চলতে থাকবে, বিকিরণ চলতে থাকবে, বিকিরণ চলতে থাকবে, বিকিরণ চলতে থাকবে, বিকিরণ চলতে থাকবে। কি বললাম, যে অনুপ্রভা কি, যে কোনো একটা পদার্থ যখন তার মধ্যে ইউভি এসে পড়বে, তাহলে সেই ইউভি এসে পড়ার পরে সে দৃশ্যমান আলোই বিকিরণ করবে, কিন্তু যখনই আমরা ইউভিটাকে অফ করে দিব তারপরও কিছু সময়ের জন্য কিন্তু সে বিকিরণ চালু রাখবে, যেটা কিন্তু আমাদের প্রতিপ্রভায় হচ্ছিল না। প্রতিপ্রভায় 10⁻⁻8 সেকেন্ডের ব্যবধানে কিন্তু আমাদের এই বিকিরণটা বন্ধ হয়ে যাচ্ছিল, বাট এক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। এখানে তুমি অফ করার পরেও কিছু সময় পর্যন্ত তুমি কিন্তু বিকিরণটা পাবা। তাহলে এখন আশা করি আমরা অনুপ্রভার কনসেপ্টটা আমরা বুঝতে পারতেছি। বাট এগুলোর মেকানিজম কি, যে ভাই একই জিনিস কিন্তু মেকানিজমটা কিন্তু ভিন্ন। এই মেকানিজমগুলো এই লেভেলে অন্তত নাই, যা পড়াচ্ছে এটাই মোর দেন এনাফ। তারপরও যদি এগুলো তোমরা জানতে চাও, আমরা এটা অন্য বা এইচএসসি লেভেলে যখন আমরা ক্লাসগুলো নিব তখন আমরা এগুলো অ্যাড করে দেবো আর কি, ওখান থেকে তোমরা দেখতে পারবো। এবার আসো আমরা এখানে এটা মোর দেন এনাফ। আশা করি তোমরা এতটুকু পড়লেই তোমাদের জানার আগ্রহটা মোটামুটি প্রাথমিকভাবে মিটবে আর কি। এখন দেখো এটার এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, যে এটার এক্সাম্পলগুলো কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট। এটার এক্সাম্পলগুলো কি হতে পারে, এটা হতে পারে আমাদের যে পর্যায় সারণীর গ্রুপ 2 মৌলগুলো আছে না, তাদেরকে আমরা কি বলি, মিথ্যা ধাতু বলি না, গ্রুপ 2 এলিমেন্টস, তার মানে কি মিথ্যা ধাতু। কি বলে থাকে আমরা, মিথ্যা ধাতু। কারা কারা, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, রেডিয়াম, এগুলো আমাদের, ঠিক আছে, হ্যাঁ, ক্যালসিয়াম, এগুলো কি মিথ্যা ধাতু। তাহলে মিথ্যা ধাতু সালফাইড, মিথ্যা ধাতুর সালফার যেগুলো আছে সেইগুলো আমাদের এই অনুপ্রভা দেয়। মিথ্যা ধাতুর সালফাইড, যেমন কি, যেমন ধরো জিঙ্ক সালফাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। তারপর তোমার ম্যাগনেসিয়াম সালফাইড, বেরিয়াম সালফাইড, স্ট্রনশিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফাইড, তারপর তোমার বেরিয়াম সালফাইড, তারপর কি স্ট্রনশিয়াম সালফাইড, এগুলো তোমার অনুপ্রভা সৃষ্টির জন্য দায়ী। একটা জিনিস তোমরা একটু জেনে রাখো, এটা তোমরা হয়তো জানো কম বেশি, যে জিঙ্ক সালফাইড কি হিসাবে ইউজ করা হয়। তোমরা কি জানো যে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল, তারা সে কিভাবে দিয়েছিল, সে কিন্তু আলফা কণা বিক্ষেপণ নামে একটা পরীক্ষা আছে, সেই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমেই তার মডেলটা তিনি প্রস্তাব করছিল। যদিও এটা এখানকার টপিক না, এই জন্য আমি এখানে ডিটেলস বলতেছি না, বাট তোমরা জেনে রাখবা তিনি কিন্তু আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমেই এই তার এক্সপেরিমেন্টটা সফল হয়েছিল মোটামুটি। তো সেখানে তিনি ইউজ করছিল জিঙ্ক সালফেট পর্দা। তাহলে আমরা কি বলতে পারি, যে আলফা কণা পরীক্ষায়, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, যেটার মাধ্যমে রাদারফোর্ড তার মডেল দিয়েছে, তাহলে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, আলফা কণা বিক্ষেপণ এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এক্সপেরিমেন্ট, এইটা আমাদের কিন্তু জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়েছে, জিঙ্ক সালফেট ইউজ করা হয়। এবং জিঙ্ক সালফেট কি করে কাজটা কি, যখনই এই জিঙ্ক সালফেট পর্দার মধ্যে এই আলফা কণা গিয়ে পড়ে তখনই কিন্তু অনুপ্রভা সৃষ্টি হয়। তার মানে কালো কালো দাগ দেখা যায়, ঠিক আছে, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। তখন তিনি বুঝতে পারছিল যে হ্যাঁ, এখানে এসে আলফা কণা আঘাত করতে পারতেছে। তার মানে এই যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কিন্তু এই জিঙ্ক সালফাইড ইউজ করা হয়। তাহলে প্রতিপ্রভা অনুপ্রভার কাজ কি, যখনই আলফা কণা বা বিভিন্ন ধরনের কণিকা এইগুলোর মধ্যে এসে পড়বে তখনই কিন্তু সেখানে এক ধরনের দাগ দেখা যাবে, ঠিক আছে, এক ধরনের ইফেক্ট দেখা যাবে, এবং সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এখানে আইসা কোনো পার্টিকেল আঘাত করছে বা পড়ছে।
আশা করি অনুপ্রভা নিয়েও আমাদের আর কোনো সমস্যা নাই। তো অনুপ্রভার ডেফিনেশনটা তাহলে কি হবে, যে কতগুলো পদার্থ আছে, যেমন এখানে আসলে উদাহরণ হিসেবে তোমার হীরাও বলতে পারো, আমাদের যে এক্সাম্পলের মধ্যে তুমি বলতে পারো হীরাও, আচ্ছা এখানে না লিখি, সরি এই কালারটা না লিখি, এটা এই কালার দিয়ে লেখা হলে পেস্টেল কালারে ফেলবা। তাহলে মনে রাখবা এটা উদাহরণ কিন্তু একটা এক্সাম্পল হতে পারে, আরেকটা এক্সাম্পল হতে পারে হীরাও কিন্তু আমাদের এই অনুপ্রভা দেয়। তাহলে হীরা এগুলা, তার মানে যেসব পদার্থগুলা যেমন হীরা, ক্যালসিয়াম সালফাইড, স্ট্রনশিয়াম সালফাইড, বেরিয়াম সালফাইড ইত্যাদি, যাদের কিছুক্ষণ সাদা আলো রেখে দিলে এবং পরে যদি তুমি সাদা আলো সরায় নাও, তারপরও অন্ধকারে নিয়ে গেলে তুমি দেখবা কিছুক্ষণ তারা আলো দিতে থাকে। তাহলে এই ইফেক্টে আলো আমাদের হলো কি অনুপ্রভা। তো আসলে সংজ্ঞাটা আমি লিখে দিই, তারপর আমরা শেষ করে ফেলি এই কনসেপ্টটা। তো সংজ্ঞাটা আমি এখন লিখে দিই, দাঁড়াও। তো সংজ্ঞাটা আমি লিখে দিই যে অনুপ্রভার সংজ্ঞাটা আসলে কি, তাহলে ডেফিনেশনটা আসলে কি হবে। অনুপ্রভার কতগুলো পদার্থ আছে, এমন কতগুলো পদার্থ আছে বা কতগুলো উদাহরণ আমি লিখে দিলাম, কতগুলো পদার্থ আছে যেমন কি আমরা বলে আসলাম, যেমন বেরিয়াম সালফাইড, তারপরে হীরা, ঠিক আছে, তারপর ম্যাগনেসিয়াম সালফাইড, জিঙ্ক সালফাইড, এগুলা ইত্যাদি ইত্যাদি কতগুলো পদার্থ আছে যাদের কিছুক্ষণ সাদা আলো রেখে দিলে, যাদের, হ্যাঁ তোমরা লেখাগুলো আমার সাথে কথার সাথে মিলিয়ে নিও একটু, যাদের কিছুক্ষণ সাদা আলোয় রেখে দিলে, এবং পরে সরিয়ে অন্ধকারে নিয়ে গেলে, পরে সরিয়ে অন্ধকারে নিয়ে গেলে, কিছুক্ষণ আলো দিতে থাকে, বুঝলি, কিছু সময়ের জন্য, সেকেন্ড, মিনিট, ঘন্টা, কিছুক্ষণ আলো দিতে থাকে। এটা কিন্তু প্রতিপ্রভা পারতো না, প্রতিপ্রভা প্রায় তৎক্ষণাৎ সে কি বন্ধ করে দিত 10⁸ সেকেন্ডের মধ্যেই। তো কিছুক্ষণ এটাই পার্থক্য, কিছুক্ষণ আলো দিতে থাকে, তাহলে এই ঘটনায় অনুপ্রভা, তো এতটুকু জানলে আমি মোটামুটি মনে করি যে তোমাদের হয়ে যাবে। বা তারপর আমি একটু ইচ্ছা করি, আমি আরেকটা কনসেপ্ট আমি এখানে অ্যাড করছি, ছোট্ট একটা কনসেপ্ট, যেহেতু আমরা যেটা পড়লামই, তো আমি মনে করি ওইটাও সবার জেনে রাখা উচিত। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এটা করতে পারো। আমি মনে করি যে না নোট না করলেও একটু দেখো আর কি, যে আমি কি এখানে বুঝাচ্ছি। এখন যেটা আমি বুঝাবো লুমিনেসেন্স বা শতপ্রভা। কি বললাম? শতপ্রভা। এটা সহজ কনসেপ্টই, মানে এতক্ষণ যা বললাম সেটা থেকেই মোটামুটি সহজে। এখানে কি হয় যে ধরো যে তোমার একটা বস্তু, আগের মতো একটা বস্তু, সেই বস্তুর উপরে ধরো যে আমাদের সূর্যের আলো পড়ছে, তো আমি ধরলাম যে সানলাইট বা সূর্যের আলো পড়ছে, ঠিক আছে, সানলাইটে পড়ছে। আবার ধরো যে আমাদের বাসা বাড়ির আলো বা যে কোনো আলোই পড়তে পারে, সেটা সমস্যা নেই। তো ধরো যে এটা মোটামুটি হয় না, দাঁড়াও 1 মিনিট, আমরা একটু এটাকে মুছে ঠিক মতো আঁকার চেষ্টা করি। ধরো এরকম আর কি, এই একটা বাল্ব আমি এখানে আঁকতেছি। তো বাল্বটা ধরো এরকম দাগ দিলাম, এই তো মোটামুটি একটা বাল্ব আমি এখানে আঁকলাম, ঠিক আছে। এটা একটা বাল্ব, এটা কি, এটা একটা বাল্ব, ঠিক আছে, এটা সানলাইট। তো এই সূর্যের আলোটাও পড়ছে এই যোগের মধ্যে বা এই পদার্থের মধ্যে, আবার সূর্যের আলো পড়ছে এবং কি আমাদের বাল্বের আলো পড়ছে। তো এই যে পড়ার পরে যে ইফেক্টটা দিবে, সেই ইফেক্টটার মধ্যে কি হচ্ছে দেখো, তুমি দেখবা যে তুমি যদি দিনের বেলা নিয়ে যাও, দেখবা যে দিনের বেলা তুমি দেখবা যে কোনো ধরনের ইফেক্ট দেখাবে না, নো ইফেক্ট। মানে এক কথায়
যেমন তুমি দেখছো না যে কতগুলা ঘড়ি, হ্যাঁ, ঘড়ির মধ্যে আমরা কি ইউজ করি, যে রাতের বেলা অন্ধকারের মধ্যে কি ঘড়িগুলা কি ঘড়ি কাটাগুলা বা ঘড়ির সংখ্যাগুলা কি জল করে না, দেখছো না? সেখানে কিন্তু শতপ্রভা ঘটে। ওই কম্পাউন্ডগুলোকে আমি বলতেছি তারা শতপ্রভা দেয়। তাহলে দেখো দিনের বেলা তুমি যখন সূর্যের আলোতে দেখো তখন কিন্তু তুমি কোনো ধরনের ইফেক্ট তুমি দেখো না ওই যৌগগুলোর মধ্যে বা ওই পদার্থের মধ্যে। কিন্তু তুমি যদি এটাকে রাতে বা অন্ধকারে নিয়ে যাও, কিসে নিয়ে যাও, অন্ধকারে নিয়ে যাও, রাত না বলে আমি বলি অন্ধকারে নিলে তারা কিন্তু সে কি দেখায়, একটা ইফেক্ট দেখায়। এটা কি দেখায়, ইফেক্ট দেখায়, বা আমরা বলতে পারি ইফেক্ট আসলে কি, সে জল করে, কি করে, সে জল করে জলে, জল করে জলে, জল করে জল করে। তাই আমরা কি বলতে পারি যে কিছু কিছু পদার্থের মধ্যে সূর্যের আলো এবং বাল্ব জ্বললেও ওই সূর্যের আলো থাকা অবস্থায় বা সানলাইট থাকা অবস্থায় বা বাল্ব থাকা অবস্থায় সেই কোনো ধরনের ইফেক্ট বা কোনো ধরনের তুমি মানে ইফেক্ট দেখবা না, বা তুমি বুঝবাই না যে এখানে কিছু আছে। কিন্তু যখন তুমি তাকে অন্ধকারে নিয়ে যাবো তখন তুমি দেখবা সেখানে জল করে তারা জ্বলতেছে। এক্সাম্পল কি, সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমাদের ঘড়িতে আমরা কি ইউজ করি বলতো, ওইখানে দ্রবণটা থাকে অ্যাকচুয়ালি রেডিয়াম এবং জিঙ্ক সালফাইডের মিশ্রণ, রেডিয়াম এবং কি জিঙ্ক সালফাইডের মিশ্রণ। এটা হলো আমাদের প্রতি শতপ্রভার একটা মূল কম্পোনেন্ট। এটা যদি থাকে কোথাও, এইটা দেখবা, এটা যখন সূর্যের আলোকে গ্রহণ করে এবং বাল্বের আলোকে গ্রহণ করে, দিনের বেলা সে কোনো ধরনের ইফেক্ট দেখাবে না, বা আলো থাকলে সে কোনো ধরনের ইফেক্ট দেখাবে না। যখনই অন্ধকার হবে বা রাত হবে তখনই কিন্তু সে জল করে জ্বলবে। তাহলে এই যোগটা থাকার কারণে কিন্তু আমাদের হচ্ছে, এবং এই ঘটনাটাই আসলে কি শতপ্রভা। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, এতটুকু নিয়ে আমাদের আশা করি কোনো ধরনের সমস্যা আমাদের নাই। এবার আসো আমরা এখন আমরা এতটুকু বুঝতে পারলে আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা এখন তাড়াতাড়ি করে পড়ে ফেলতে পারবো যে আলফা বিটা গামার আসলে বৈশিষ্ট্যগুলা কি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পড়াই আমি আজকে শেষ করবো। এখন আসো আমি তোমাদের আশা করি মনে আছে, আমি কয়েকটাগুলো জিনিস লিখবো, তারপর নিচের লেখাটা আমি ডিসক্রাইব করতেছি। যে আমরা মনে আছে আশা করি যে আমাদের নিউক্লিয়ার যখন এমিশন হয় তখন সেখান থেকে 3 ধরনের কণিকা বের হয়, যে আলফা, বিটা আর হলো কি গামা। আলফা কণার পরিচয় আমি কি বলছিলাম, এটা একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যে এটা পারমাণবিক সংখ্যা 2 এবং তার পারমাণবিক ভর হলো 4 এবং দ্বিধনাত্মক কিন্তু, কারণ কি হিলিয়ামের মধ্যে 2টা ইলেকট্রন ছিল, সেই 2টা ইলেকট্রন কি হয়ে গেছে, বের হয়ে গেছে, এই জন্য দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আর বিটাটা কি আসলে, বিটা আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রনকে আমরা প্রকাশ করি, আর গামা আসলে কি কোনো চার্জ নাই এমন একটা পার্টিকেল, এটাকে তাড়িৎ চৌম্বক তরঙ্গ বলা হয়ে থাকে। এটার ব্যাখ্যা আমি হয়তো নেক্সট লেকচারে দিব, যে তাড়িৎ চৌম্বক তরঙ্গ আসলে কি, যদিও এটা এখানে পড়া না, বাট আমি ইনশাল্লাহ ওইটা বুঝে তারপরে আমি যাব। এখন দেখো আমি এখানে কতটা জিনিস বলতে চাই, যে আলফা বিটা এবং গামার বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই পড়বো। সেই বৈশিষ্ট্যগুলো পড়ার আগে আমি একটা জিনিস একটু তোমাদের জানাতে চাই, 2টা কথা। একটা হলো কি ভেদনযোগ্যতা বা ভেদন ক্ষমতা, এটা আমি দেখাইছিলাম তোমাদের প্রথম লেকচারে একটু, তো এটা আর একটু বলি আমি। ভেদন ক্ষমতা, আর একটা হলো আয়নায়ন ক্ষমতা। কার কোনটা বেশি দেখি বলি আমরা। শোনো, ভেদন ক্ষমতা মানে হলো যে কোনটা সবচেয়ে বেশি ভেদ করার ক্ষমতা রাখে। মনে রাখবা এটার ক্রমটা হলো গামা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন আলফা। কারণ কি বলতো, কারণ গামা পার্টিকেলের শক্তি সবচেয়ে বেশি। আমরা দেখে আসছিলাম যে মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, তাহলে মগা যেখানে আছে মগার পরে কিন্তু গামা আছে। গামা মানে কি, গামার ল্যামডা কিন্তু সবচেয়ে কম। গামার ল্যামডা কি ছিল, অনেক কম ছিল। যদি গামার ল্যামডা অনেক কম হয়, আমরা যদি দেখাই তোমাকে একটু, যে গামার ল্যামডা কিন্তু অনেক কম ছিল, দেখো গামার ল্যামডা কিন্তু অনেক কম, তোমাদের শক্তিটা কি অনেক বেশি না? তো শক্তি যদি অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি করতে পারবে, সে সহজেই অনেক বড় পার্টিকেলকে কিন্তু সে ভেদ করে চলে যেতে পারবে। যেমন সে কিন্তু আমরা দেখছিলাম যে অ্যালুমিনিয়ামের পাতকেও কিন্তু সে ভেদ করতে পারে। তারপর সেই ক্ষেত্রে তারপর বিটা পরে আমাদের কি আছে, আলফা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ভেদন ক্ষমতার ক্রম কিন্তু আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার আমরা সবাই বুঝি মোটামুটি, বাট আয়নন ক্ষমতাটা আমরা অনেকে বুঝতে চেষ্টা করি না। আয়নন ক্ষমতা আসলে মানে কি, এটা সহজে বলি। আয়নন ক্ষমতা মানে হলো যে ধরো যে আলফা বা যে কোনো পার্টিকেলই ধরো, আমি এখানে বোঝার চেষ্টা করি। আমি এক কাজ করি, একটা মুছে দিই, ঠিক আছে, মুছে দিই। তা আমি এইখানে এটাকে লিখি আলফা, বিটা আর হলো গামা। তো গামা কোনো চার্জ নেই, এগুলোকে আমি এই পাশে লিখলাম, ঠিক আছে। তো ভেদন ক্ষমতা কম আমি দেখলাম। এবার আসলে আমি একটা বোঝার চেষ্টা করি একটা জিনিস, খেয়াল করো, যে ধরো মাঝখানে একটা বস্তু আছে, এটা একটা ম্যাটার, একটা বস্তু, নর্মাল বস্তু, র্যান্ডম বস্তু বা র্যান্ডম কোনো অ্যাটম, হ্যাঁ আমি অ্যাটমই বলি, হ্যাঁ বস্তু না বলে আমি অ্যাটম বলি, তাহলে ভালো বোঝা যাবে, কারণ আমাদের সবকিছু অ্যাটমের সমন্বয়ে গঠিত। তো আমি সবকিছু অ্যাটম বলি, এক মিনিট, আমি অ্যাটম বলি। এখন খেয়াল করো, অ্যাটম আছে, এটা অ্যাটম আছে। তো ধরো এই অ্যাটমের মধ্য দিয়ে আলফা কোণে যাচ্ছে, কি যাচ্ছে, আলফা কোণে যাচ্ছে। আর আলফা কি বলতো, তার চার্জ কত, +2 না? কারণ সে কি
হিলিয়াম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস +2, যখন সে নিজে কিন্তু চার্জিত, তো এখন সে যখন কোনো একটা, এবং সে কিন্তু খুব ভারী একটা কণিকা, সে যখন আমাদের কোনো একটা অ্যাটমের মধ্য দিয়ে যাবে, তখন সে কিন্তু কি করবে জানো, এই অ্যাটমের মধ্যে, এই অ্যাটম আবার কি ইলেকট্রন দিয়ে তৈরি না, তার মধ্যে তো ইলেকট্রন প্রোটন এগুলো আছে। তো যখন এই আলফা পার্টিকেলটা কোনো একটা অ্যাটমের মধ্য দিয়ে যাবে, বা কোনো একটা পদার্থ বা কোনো একটা পরমাণুর মধ্য দিয়ে যাবে, কোনো একটা যৌগের মধ্য দিয়ে যাবে, কোনো একটা ম্যাটারের মধ্য দিয়ে যাবে, তখন সে কিন্তু এই ম্যাটার বা এই পদার্থ বা এই অ্যাটমটার উপরে কিন্তু বড় ধরনের একটা ইফেক্ট সে ফেলবে। হ্যাঁ, দেখা যাবে যে এই ম্যাটারটাকে সে যখন এটা সংস্পর্শে আসবে, সে তো +2 হতে পারে, সে এইটার ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে সরাই ফেললো, ইলেকট্রনকে বের করে দিল, তো সে কি হয়ে যাবে, সেও প্লাস হয়ে যাবে না। দেখো এইটা নিজে আয়নিত ছিল, যখন সে কিন্তু খুব ভারী একটা কণিকা, তো সে যদি ভারী কণিকা হয়, যে সে যখন এটা এখানে যে আঘাত করবে, তখন এখানকার কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে বা প্রোটন বা নিউট্রনগুলো আছে, সেগুলো কিন্তু এখানে এটা ছিটকে বের হয়ে যেতে পারে, বা এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে, বা মানে হোয়াটএভার যা হইতে পারে। এক কথায় এই ম্যাটারটাও কিন্তু আয়নিত হতে পারে, সেটা প্লাস হোক বা মাইনাস হোক। তার মানে দেখো তো, এই যে আলফা কণা কিন্তু সেটা করতে পারবে, এবং তার চার্জ সংখ্যা কিন্তু বেশি ছিল, সে যদি +2, সেই জন্য সে করতে পারবে। আবার দেখো বিটা যেটা, এটা কিন্তু -1, তো তার থেকে একটু চার্জ কম, তো এইটাও কিন্তু মোটামুটি আয়নিত করতে পারবে কোনো একটা বস্তুকে, কিন্তু ওর থেকে কম পাবে, কারণ ও কিন্তু সবচেয়ে ভারী, এবং সেটা কি মানে মোটামুটি তোমার চার্জে তো কিন্তু মোটামুটি বেশি। আর গামা তো কোনো চার্জই নেই, তো সে সবচেয়ে বেশি কম আয়নিত করতে পারবে, সে কোনো একটা ম্যাটার বা কোনো একটা অ্যাটমকে কিন্তু সবচেয়ে কম আয়নন করতে পারবে। তো এটা কম আমরা কি বলতে পারি, আলফা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন গামা না। দেখো পরস্পরের উল্টা। আমরা আশা করি এই দুটো লাইন বুঝতে পারছি যে আয়নন করার ক্ষমতা মানে কি, এবং আমাদের বিটা তোমার ভেদন ক্ষমতা মানে কি, আয়রন করার ক্ষমতা কি এবং ভেদন করার ক্ষমতা আসলে কি। এটা কিন্তু খুবই আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যে আলফা কিন্তু মানে আমাদের এটা কিন্তু খুব ভালোভাবে আয়নন করতে পারে। আয়নন মানে আমি আবার বললাম, এবার লাইনটা পড়ো, যে আলফা কণার আয়নন ক্ষমতা বেশি। এর মানে হলো আলফা কণা যখন কোনো বস্তু বা পদার্থের ভেতর দিয়ে যায়, তখন ওই একটি পদার্থের অণু বা পরমাণু ইলেকট্রন ছিটকে দেয় এবং অনেক বেশি সংখ্যায় আয়ন তৈরি করতে পারে। এই সংখ্যাটা আমরা দেখব। আলফা কণার ভর এবং চার্জ দুটোই অনেক বেশি হয়ে থাকে, যার ফলে শক্তি অন্যান্য কণার তুলনায় বেশি হয়, এবং কারণ ভরও বেশি, চার্জও অনেক বেশি। এই জন্য আলফা কণা যখন বিটা বা গামা রশ্মির তুলনায় তার কিন্তু আয়নন করার ক্ষমতা বা আয়ন তৈরি করার ক্ষমতা কিন্তু অনেক 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 বেশি হয়ে থাকে। আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি যে আয়নন ক্ষমতা বেশি আলফার কেন। এই জিনিসটা যদি আমাদের এখন আসে, আমরা এতটুকু দেখে দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, না বুঝলে তোমরা আবার এগুলো বারবার করে দেখবে। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা সহজেই আলফা এবং কোণা এবং বিটা কোণা বৈশিষ্ট্যগুলো পড়ে 1 মিনিটে শেষ করে ফেলবো। দেখো আমি এখন শেষ করি। দেখো এখানে আমি একটা বই থেকে নিয়েছি, এটা একটু খেয়াল করবা, যে আলফা কোণাটা হিলিয়াম নিউক্লিয়াস আমরা বলে আসছি এবং ধনাত্মক চার্জযুক্ত। এবং আলফা কোণার চার্জ তাহলে কি হবে বলতো, কারণ কি তার মধ্যে দুইটা প্লাস আছে না, দুইটা প্লাস আছে কিন্তু তার মধ্যে। ঠিক আছে, তার চার্জ কি হবে, মানে নর্মালি তো সে হিলিয়ামের সমতুল্য আর কি, যদিও বাট সে হিলিয়াম না, সে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক কি হিলিয়াম নিউক্লিয়াস, এটা 4 এটা 2 হবে। ঠিক আছে, চার্জের মান কত হবে এখানে, ইলেকট্রনের চার্জের মানের সমান হবে, কারণ প্রোটনের চার্জ আসলে এই জিনিসটা না লিখি আমরা এখান থেকে, এটা বাদ দিয়ে দিই আমরা, সময় এটা লাগবে না আমার। ঠিক আছে, এটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আমরা মনে রাখবো। এবার দেখো এই আলফা কণার ভর কি হবে, আলফা কণার ভর হবে পরমাণু বা প্রোটনের ভরের 4 গুণ, পরমাণু বা প্রোটনের ভরের 4 গুণ, এবং হিলিয়াম পরমাণুর ভরের সমান, কারণ সে তো নিজে এটা হিলিয়াম, এবং সেই জন্য হিলিয়াম পরমাণুর ভরের সমান সে হবে, অর্থাৎ বাই ভরটা হবে এতটুকু, এত কেজি হবে। ঠিক আছে, তো এখানে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে হাইড্রোজেন পরমাণু তো 1। ঠিক আছে, হাইড্রোজেন পারমাণবিক ভর কত 1 না, আর হিলিয়ামের কত 4 না। তো আমরা বলতে পারি কি হিলিয়াম কি হাইড্রোজেনের 4 গুণ না, হিলিয়াম হাইড্রোজেন 4 গুণ না, তার মানে আলফা কণাও কি হাইড্রোজেনের 4 গুণ, এটাই আমাদের বলতেছে। এবার আসো পরবর্তী তার, এখানে দেখো এটা কি বলছে, আলফা কণা একটা হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য, বাট হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য, বাট কিন্তু সে কিন্তু হিলিয়াম পুরোপুরি নিউক্লিয়াসটা না, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস কিন্তু আসলে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর তুমি যদি চার্জ বের করতে চাও, তোমার প্লাস প্লাস মানে কি দুইটা প্রোটন বেশি না, তো প্রোটনের ভরের সাথে তোমাকে 2 গুণ দিতে হবে, তারপর তুমি চার্জটা পেয়ে যাবে। এখন দেখো আমাদের এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে আলফা কণার। এটা এই কণা প্রচন্ড বেগে নির্গত হয়, বেগটা কিন্তু দেওয়া আছে, দেখো প্রচন্ড বেগ, এবং এই বেগের কারণে কিন্তু রাদারফোর্ড এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এবং এই রশ্মি চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়। আমরা কিন্তু প্রথমেই পড়ে আসছিলাম যে ওই যে মাদান কুরির এক্সপেরিমেন্ট প্রথম লেকচারের মধ্যে আমরা পড়ছি, সেখানে আমরা দেখছিলাম যে হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই হবে, কারণ আলফা কি প্লাস বা মাইনাস চার্জ, প্লাস চার্জ যুক্ত, তার মানে অবশ্যই সে তড়িৎ ক্ষেত্র দ্বারা সঞ্চিত তড়িৎ ক্ষেত্র দ্বারা সে বিক্ষিপ্ত হবে, বিচ্যুত হবে, এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা পাশাপাশি হবে। এই রশ্মি তীব্র আয়ন সৃষ্টি করতে পারে, আমি একটু আগে পড়ে আসলাম, আশা করি বুঝতে পারছি। বিটা রশ্মির তুলনায় প্রায় 100 গুণ বেশি, এবং গামা রশ্মির তুলনায় প্রায় 1000 গুণ বেশি। উদাহরণটা দেখো, একটা আলফা কণা যে বায়ুপথ দিয়ে যায় তার প্রতি সেন্টিমিটারে প্রায় 2 × 10⁴, মানে অনেক বেশি কিন্তু। হ্যাঁ, তাহলে এতটি জোড়া আয়ন সৃষ্টি করতে পারে, তার মানে দেখো কত বেশি আয়ন তৈরি করার ক্ষমতা সে রাখে।
এবার দেখো গুরুত্বপূর্ণ পড়া, এই কোনা ফটোগ্রাফিক প্লেটে কি করতে পারে, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফটোগ্রাফিক প্লেট মানে কি, যে যেখানে আমরা মানে আলোক ছটা দেখতে পাই বা ওই রশ্মিটা আঘাত করলে সেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখা যায়। যেমন দেখো জিঙ্ক সালফাইডের পর্দায় সে কি দেখাবে, বা জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিনো সায়ানাইডের পর্দায় সে কি দেখাবে, সে এটা প্রতিপ্রভা, এটা হবে অনুপ্রভা। এটা কি হবে, এটা ভুল লেগেছে এখানে, এটা হবে অনুপ্রভা, ঠিক আছে, অনুপ্রভা সৃষ্টি করতে পারবে, এটা ভুল লেগেছে, এটা ঠিক করে নিও, এটা অনুপ্রভা সৃষ্টি করতে পারবে সে। এবং এর ভর বেশি হয়, এর বেজন ক্ষমতা কম হবে না। আমরা দেখে আসছি বেজন ক্ষমতা কার সবচেয়ে বেশি, গামা, কারণ গামার ভর কম আর আলফার ভর বেশি। তো যার ভর বেশি সে কিন্তু সহজে যেতে পারবে না, পাস করতে পারবে না, কিন্তু আমাদের আলফা কিন্তু সহজেই মানে গামা কিন্তু সহজেই পারবে। এই জন্য আমরা বললাম যে বেজন ক্ষমতা তার কম। এবং এটা হিলিয়াম নিউক্লিয়াস, এটা বারবার বলতেছে। স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় কয়েক সেন্টিমিটার বায়ু সীসা হতে প্রায় এতটুকু মিটার বা ধাতুর খুব পাতলা পাত দ্বারা এগুলো থামিয়ে দেওয়া যায়। মানে আমি বললাম না বেজন ক্ষমতা খুব কম, এটা লিখবো তোমরা, ধাতুর খুব পাতলা পাত দ্বারাও কি এর গতি থামিয়ে দেওয়া যায়, তুমি একে থামিয়ে দিতে পারবা। আলফা রশ্মি শরীরে পড়লে ক্ষতের সৃষ্টি করতে পারে এবং পাতলা ধাতব পাত বা অভ্রের ভিতর দিয়ে যদি যায় তো আলফাকণ চারদিকে বিক্ষেপণ করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো আশা করি তোমার লিখলে আর কিছু না এর বাইরে আসলে। এবার আসো দেখো বিটা রশ্মির বৈশিষ্ট্য, তো সেম টু সেম দেখো এই চিত্রটা কিন্তু বেজন ক্ষমতা বোঝাচ্ছে। হ্যাঁ, আলফা রশ্মি হাত দিয়ে পাস হতে পারবে না, বিটা রশ্মি হাত দিয়ে পাস হয়ে যায় অ্যালুমিনিয়ামে আটকে যাবে, আর গামা রশ্মি অ্যালুমিনিয়ামটাকে কি করতে পারবে, ভেদ করতে পারবে। তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেম। বিটা রশ্মি কি একটা ইলেকট্রন না, তো ইলেকট্রনের চার্জ হবে তার চার্জ, ইলেকট্রনের ভরই হবে তার ভর, ইলেকট্রনের ভর আর ইলেকট্রনের চার্জ হবে তার চার্জ। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। ইলেকট্রনের চার্জ আমরা জানি, ভরও আমরা জানি। 1.6 হলো তার চার্জ, আর হলো 9.1 10^31 কেজি, তার হলো তার ভর। এবার দেখো এই রশ্মি অত্যন্ত দ্রুত নির্গত হয় কারণ ইলেকট্রন যেহেতু, এবং এই দ্রুতি আলোর দ্রুতির কিন্তু প্রায় 98 ভাগ, মানে আলোর দ্রুতি কত 3 × 10⁻⁻⁻1, তার থেকে প্রায় 2 ভাগ কম, মানে একদম প্রায় আলোর বেগে কাছাকাছি বেগে সে বের হতে পারে। এবং এই রশ্মি কি চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা কি বিচ্যুত হবে না, অবশ্যই হবে, কারণ সেও তো চার্জিত, সেও কি -1 না তার চার্জ, তো সেও কি পজিটিভের দিকে হেলবে না, তো সেও কিন্তু আমাদের বিচ্যুত হবে। এবার দেখো গ্যাসে যথেষ্ট আয়নন সৃষ্টি করতে পারে, ঠিক আছে, তার মানে এটা কি আলফা থেকে কম পারে কিন্তু মোটামুটি পারে। এবং ফটোগ্রাফিক প্লেটের প্রতিক্রিয়া আসে না, অবশ্যই আসে। এটাও কি বেরিয়াম প্লাটিসোনাইড বা ক্যালসিয়াম টাংস্টেন এগুলোতে কি করতে পারে, অনুপ্রভা, এটাকে অনুপ্রভা দিবা, হ্যাঁ প্রতিপ্রভা না, এটা দিবা কি অনুপ্রভা দেয়, হ্যাঁ ভুল লেগেছে এখানে, একটু অনুপ্রভা সৃষ্টি করতে পারে। আর ভেজন ক্ষমতা কি আলফার উচিতে একটু বেশি হবে না, কারণ গামা সবচেয়ে বেশি আর বিটা কি মিডিয়াম টাইপের। এবং এর পথরেখা বাঁকা এবং বায়ুতে কোনো পাল্লা নেই, এদের গতিশক্তি আছে এবং বিটা রশ্মি খুবই হালকা ধরনের। ইলেকট্রনটা কারণ ইলেকট্রনটা কি খুবই হালকা, প্রোটন এবং নিউট্রন ইলেকট্রন কি খুবই হালকা হয় না, এই জন্য হালকা, এগুলো একটু পড়ে নিবা। আর গামা রশ্মির ধর্ম দেখো, গামা রশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িত চুম্বক তরঙ্গ। এই তাড়িত চুম্বক কথার মানে কি, এটা নিয়ে আমাদের আরেকটা ডিটেলস ক্লাস লাগবে, ওইটা আমি পড়াবো, বাট এখানে এটা টপিক না, এটা একটু মনে রাখবা যে তাড়িত চুম্বক তরঙ্গ মানে হলো সে আলোর বেগ নিয়ে চলবে। হ্যাঁ, 3 × 10⁻⁻⁻1, এটা একটু মনে রেখো। তাড়িত চুম্বক তরঙ্গ মানে কি, যেই তরঙ্গের মধ্যে কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে আবার চুম্বক ক্ষেত্র আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে আবার কি আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে। সেখানে হয় কি, যে এরকম যদি আমরা 3টা গ্রাফ আঁকি, আচ্ছা এখানে বাদ দিলাম, এটা এখানে বললাম না, এখানে বললে টাইম ওয়েস্ট হবে আসলে, এটা এখানকার পড়ার বিষয় না, এটা ডিটেলস পড়াতে হবে, আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে শুরু করবো না, ঠিক আছে, সমস্যা নেই। এটা একটু আমার মনে থাকবে যে গামা রশ্মি কেন তাড়িত চুম্বক তরঙ্গ। গামা রশ্মি চার্জ নিরপেক্ষ, কারণ তার কি কোনো চার্জ নেই, গামা রশ্মি কি নাই, কোনো চার্জ নেই, এর কোনো ভরও নাই, তার মানে কি এর ভরও কি শূন্য, ভরও শূন্য এবং চার্জও কি শূন্য। তার মানে আমরা কিন্তু জানতাম যে ফোটন, আলোর যে কণিকা, এই ফোটনও কিন্তু আমাদের এটারও কিন্তু কোনো ভর নাই, নিশ্চল ভর কিন্তু শূন্য ধরা হয়। তাই গামা কিন্তু আসলে আলোর ফোটনটাকেই রিপ্রেজেন্ট করতেছে মোটামুটি। এর গতিপথ আলোর বেগে গতিপথের সমান হয়ে থাকে, ঠিক আছে, মানে অনেকটা আলোর মতো আর কি, ঠিক আছে, আলোর ফোটন তো না একদম, মানে আলোর মতো আর কি। এখন দেখো পরবর্তী যে বৈশিষ্ট্য, এই রশ্মি কি, তাহলে বলো এটা তো কোনো চার্জই নাই, তার মানে কি সে চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা কিন্তু বিচ্যুত হতে পারবে না। এবং আয়রন করার ক্ষমতা খুবই কম, কারণ সে নিজেই তো আয়ন না, নিজেই যদি আয়ন না হয়, নিজে যদি প্লাস মাইনাস না হয়, তাহলে কিন্তু সে নিজে অন্যকে কি করবে, তাই না, তো সেই জন্য তার আয়রন ক্ষমতা অনেক বেশি কম, এগুলো লিখলে হবে। এবং ফটোগ্রাফিক প্লেটে কিন্তু এটাও প্রতিক্রিয়া দেখায়, এটাও কি দেখায়, অনুপ্রভা দেখায়, এটা কি দেখায়, অনুপ্রভা দেখায়, এটাও কি দেখায়, অনুপ্রভা দেখায়। এবং বেজন ক্ষমতা কিন্তু আলফা থেকে বিটার, আলফা রশ্মি বিটা রশ্মি থেকে কিন্তু সবচেয়ে বেশি। এবং আমরা দেখতাম যে আমাদের গামা রশ্মি কিন্তু আমাদের প্রায় কি করতে পারে, তোমার অ্যালুমিনিয়ামের পাতকেও বাগা দিতে পারে। এবং এর তরঙ্গ দৈর্ঘ্য কি ক্ষুদ্র না, কারণ কি ল্যামডা ছোট দেখেই তো আমাদের শক্তিটা কি খুব বেশি, এবং শক্তি বেশি দেখে কিন্তু সে কি করতে পারে, অ্যালুমিনিয়ামের পাতকেও কি করতে পারে, সে ভেদ করতে পারে, যেটা আলফা পারতো না। এবং গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক কম, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা দৃশ্যমান আলো থেকে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম না, অবশ্যই কম, আমরা দেখেই আসলাম যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, মানে অনেক কম, ঠিক আছে। এবং গামা রশ্মি দেখলাম এটা। এবং গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদি, এটা তোমরা এখন বুঝবা না, প্রতিফলন প্রতিসরণ তোমরা বুঝবা, কারণ গামা রশ্মির এই যে ধর্ম দেখায়, আলোর যে ধর্মগুলো আছে, প্রতিফলন দেখায়, প্রতিসরণ দেখায়, ব্যতিচার কি, অপবর্তন কি, তোমরা এখন বুঝবা না। তারপরে এক লাইনে বলি, ব্যতিচার আসলে আলোর 6টা ধরন আছে।
আলোর আলোকীয় 6টা ঘটনা আছে। কি কি একটু শোনো তোমরা। আলোর আলোকীয় 6টা ঘটনার মধ্যে হলো তোমার প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, ব্যতিচার, সমবর্তন এবং ফটোইলেকট্রিক অফ লাইট। তার মধ্যে 4টা ধর্ম এখানে আছে। তো এখানে প্রতিফলন প্রতিসরণ তোমরা পড়ছো অলরেডি, অষ্টম অধ্যায় নবম অধ্যায়ের মধ্যে আছে। বাট ব্যতিচার অপবর্তন বলতে বোঝাচ্ছি যখন ব্যতিচার মানে হলো আলো যেখানে মিলিত হয়, তো এখানে একটা আলো আসলো, এখানে একটা আলো আসলো, এই ঘটনাটাকে আমরা বলি ব্যতিচার, মানে শর্টকাটে বললাম। আর অপবর্তন মানে হলো কি জানো, ছড়িয়ে পড়া। এখানে একটা আলো ছড়ায় পড়লো, এখানে একটা আলো ছড়ায় পড়লো, তো এটা হলো কি অপবর্তন, আর এটা হলো কি ব্যতিচার। তো সহজে বলা যায় না আসলে, অনেক শর্ত আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইগুলো আমাদের গামা রশ্মি দেখায়, তোমরা জানতে পারবে এগুলো। তোমরা এখন তোমাদের বইয়ের সাথে মিলায় তোমরা এই বৈশিষ্ট্যগুলো পড়বা, এবং কোনো সমস্যা থাকলে বা কোনো টপিকে তোমাদের যদি আরেকটু ডিটেলস জানতে ইচ্ছা করে, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানার চেষ্টা করবা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আশা করি আমরা এখন আলফা বিটা গামার বৈশিষ্ট্যগুলো জানছি এবং আমাদের ভিতটা বা আমাদের কনসেপ্টটা আরো মজবুত হয়েছে। আমরা নেক্সট ক্লাসে আলফা বিটা গামার থেকে রেডিয়েশন হওয়ার পরে, মানে আনস্টেবল নিউক্লিয়াস যখন স্টেবল নিউক্লিয়াসে পরিণত হয়, তখন সে কি কি ধরনের স্টেবিলিটি দেখায়, মানে একটা আনস্টেবল নিউক্লিয়াস যখন স্টেবল হবে তখন সে কোন স্টেবল হবে, কোন নিউক্লিয়াসে পরিণত হবে, সেগুলো নিয়ে অনেক আমরা এক্সাম্পল দেখবো। এবং আলফা বের হলে কি হয়, গামা বের হলে কি হয়, বিটা বের হলে কি হয়, সেগুলো আমরা দেখবো। তো আমরা আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছি। আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।